অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আজ অহর্নিশির পরিচালনায় আপনারা শুনতে চলেছেন গ্রাম বাংলার প্রেক্ষাপটে পল্লব দাস রচিত ভর। গল্পটি প্রথম প্রকাশ পায় অক্ষরমালা দীপান্বিতা সংখ্যা 2024-এ। তাহলে আর দেরি না করে আসুন শুরু করি গল্প পড়া। সামনেই পুজো, তাই ক্লাবে মিটিং চলছিল এতক্ষণ। মিটিং শেষ হতেই ক্লাবের সেক্রেটারি অনিমেষদা শতদলদাকে রীতিমতো পাকড়াও করলেন। ক্লাবের মেম্বারদের মধ্যে সব থেকে সিনিয়র বলতে অনিমেষদা, আর তার থেকে বছর 5-এর ছোট শতদলদা। আর আমরা বাকি যারা আছি তারা এই দুই দাদাদের থেকে বয়সে অনেকটাই ছোট। এই দুই দাদা ছিলেন আমাদের কাছে সর্বে সর্বা। তাদের কথাই ছিল শেষ কথা। এই দুই দাদার দৌলতেই আজ মিটিংয়ের পরে ছোট্ট একটা পিকনিক আয়োজিত হয়েছে ক্লাবে। শতদলদাকে পাকড়াও করে অনিমেষদা বলল, এই শতদল, আজ তো রাতের ডিনার এখানেই, বাড়ি ফেরার তো তাড়া নেই। মাংস নামতে আরো ঘন্টাখানেক বাকি, তো তার মধ্যে তোমার একটা গল্প হয়ে যাক, কি বলো? হ্যাঁ, গল্প বলতে গেলে একটা আমেজ লাগে দাদা। আজ এই অবস্থায়? আরে শুরুটা তো করো, আমি ঘরে পিনড্রপ সাইলেন্স করে দিচ্ছি। এই, যারা যারা শতদলের গল্প শুনতে চাস এই ঘরে থাক, নয়তো পালা। রান্না হতে আরো ঘন্টাখানেক, তারপর আসবি। ঘরে থাকলে চুপ করে গল্প শুনতে হবে। দেখলাম 2-1 বাদে ক্লাবের সব মেম্বাররাই রয়ে গেছে। আর আমরা যারা রোজকার শ্রোতা তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম কখন শতদলদা তার গল্পের অভিজ্ঞতার ঝুলি খুলবেন। শতদলদাকে অনিমেষদা একটা চেয়ারে বসালেন আর নিজে বসলেন তার পাশে। আমরা বাকিরা রোজকার মতন মেঝেতে। অনিমেষদা একটা হাঁক পারলেন, হরেন্দা, মাংস ফুটুক, তুমি ছোট স্টোভটায় চা বসাও। শতদল ভাই, তুমি শুরু করো। আজ যে গল্পটি বলবো সেটা আমার মামা বাড়িতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। তখন আমার বয়সই বা কত, ওই 15-16। আগেই বলে রাখছি, যা আপনাদের চোখে কুসংস্কার তাকে সমর্থন করা আমার এই গল্পের উদ্দেশ্য নয়। তবুও জীবনে অনেক কিছুর ব্যাখ্যা পাওয়া যায় না। আর হ্যাঁ, আমি যেমন ভগবান মানি তেমনি অশরীরীর উপস্থিতিও মানি। ইতিমধ্যেই হরেন্দা চা দিয়ে গেল সবাইকে। চায়ে চুমুক দিয়ে শতদলদা বলতে শুরু করলেন, তখন বোধহয় 2004 সাল। মাধ্যমিকের পরীক্ষাটা শেষ করেই মাস 2-1-এর জন্য হাজির হয়ে গেলাম মামা বাড়িতে। মামা বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ঝড়খালিতে। এখন তো অটো করে ঝড়খালি চলে যাওয়া যায়। মাতলার ওপর ব্রিজটা হওয়ায় যে কি সুবিধাই হয়েছে। তখন একমাত্র যাতায়াতের পথ ছিল ক্যানিং স্টেশনের কাছে খেয়াঘাট থেকে নৌকা বা ফটফটি। ভাটা থাকলে পুরুষদের লুঙ্গি, প্যান্ট আর মহিলাদের কাপড় হাঁটুর ওপর তুলে কাদা মারিয়ে অনেকটা গিয়ে খেয়া বা নৌকোয় উঠতে হতো। তাই মাধ্যমিক দিলেও মামাবাড়ি যেতাম বারমুডা পরেই। তখন ঝড়খালিতে বসতি বলতে ওই খেয়াঘাটের কাছে বাজার এলাকা সংলগ্ন গ্রাম আর বন দপ্তরের একটা অফিস ছিল। তার বাইরে ম্যানগ্রোভ। বাঘ যাতে নদীপথে গ্রামে চলে না আসে সেজন্য দেয়া থাকতো জাল। সেই গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন আমার দাদু। গ্রামে ওই একটাই স্কুল ছিল। জেলে আর চাষি অধ্যুষিত গ্রাম, ফলে শিক্ষিত লোকজন হাতে গোনা। দাদুকে ওই গ্রামের সকলে মনীষীর মতো ভক্তি করত। মামাও সে সময় কলকাতায় সরকারি চাকরি করতেন, ফলে মামারও এলাকায় একটা নাম ডাক ছিল। আর দিদা ছিলেন পাড়ার মহিলাদের গার্জেন। সে সময়ে হায়ার সেকেন্ডারির সমান তার পড়াশোনা। আমার দিদা ইংরেজি পড়তে লিখতে পারতেন।
মনের দিক থেকে তিনি ছিলেন আধুনিকা। না হলে ওই গ্রামে থেকে ছেলে মেয়ে দুজনকেই উচ্চশিক্ষার আলো দেখানো সহজ কথা নয়। এই ছিল মোটামুটি আমার মামার বাড়ি। এবার আসি আমাদের আসল গল্পে। কলকাতা শহরের আলোকছটা, গাড়ির আওয়াজ, মানুষের ভিড়ে যারা অভ্যস্ত তারা ঠিক আন্দাজ করতে পারবে না বছর 20 আগে ঝড়খালির অবস্থা। ম্যানগ্রোভ অরণ্যের ভেতর একটা গ্রাম। দিনে যতক্ষণ বিদ্যুৎ থাকে তার চেয়ে বেশি সময় রাতে লোডশেডিং। তার সাথে ম্যানগ্রোভের মশা, বাতাসে ভাসে মাছ আর ভেজা কাদা মাটির আষ্টে গন্ধ। দুপুর এবং রাতের বেলা মাটির উনুনে ভাত ফোটার গন্ধ, তার আমেজই আলাদা ছিল। অন্ধকার হলে উপরি পাওনা ছিল গ্রামে দক্ষিণ রায়ের হানা। বনবিবি এই অঞ্চলে দেবী দুর্গার মতো পূজিত হন। তিনি গ্রামগুলিকে জঙ্গলের ডোরাকাটা রাজা দক্ষিণ রায়ের থেকে রক্ষা করেন। আবার দিনে হোক বা রাতে নদীতে নামলে কুমিরের ভয়। দিনের বেলা, বিশেষত ভোরে মিন ধরতে নেমে কত মহিলা যে কুমিরের পেটে গেছে তার ঠিক নেই। আর এই সময় হোক বা সেই সময়, জঙ্গলের বাঘ কুমির বাঁচাতে সরকারের যা উদ্যোগ ছিল তা 4 আনাও ছিল না এই মানুষগুলোর উন্নতির জন্য। যাই হোক, মা দাদুর স্কুলের ল্যান্ডফোনে জানিয়ে দিয়েছিল আমার যাওয়ার কথা। গোটা গ্রামে তখন কেবল প্রাইমারি স্কুল আর স্বাস্থ্য কেন্দ্রে ফোন ছিল, মোবাইল 2-1 জনের, তাতেও এই দ্বীপে সিগন্যাল পাওয়া যেত না। যথারীতি আমি পৌঁছেছিলাম সপ্তাহের মাঝখানের কোনো দিন, আর মামা ফেরেন শুক্রবার রাত করে। ঝড়খালিতে আমার প্রিয় বন্ধু ছিল মহাদেব। ছিল বলছি কারণ আজ আর ওর সাথে সেভাবে যোগাযোগ নেই। তো মহাদেবের বাবার ছিল মাছ ধরার নৌকো। সকাল সকাল নদীতে মাছ ধরতে যেতেন, যা পেতেন নিয়ে বসতেন ঝড়খালি বাজারে। আর বাবার সঙ্গে যেত মহাদেব, মাঝে মধ্যে আমাকেও নিয়ে যেত সাথে। তাই সুন্দরবন এলাকার নদীতে মাছ ধরা যে কতটা অ্যাডভেঞ্চার তা আমার ভালোই জানা। প্রথমে খাড়ি থেকে চিংড়ি বা ছোট মাছ ধরা হতো বড়শির টোপ হিসাবে। তারপর 5 মুখানি বা অন্য গভীর নদীতে সেই বড়শি ফেলে অপেক্ষা করা। ফিরতে ফিরতে কখনো কখনো পরদিন ভোর। রাতে নদীতে থেকে যাওয়া নৌকাগুলো এক জায়গায় থাকত, না হলে ছিল বাঘের ভয়। সাঁতরে নৌকো থেকে বাঘে মানুষ তুলে নিয়ে যাওয়ার ঘটনা বিরল ছিল না সে সময়। এই মহাদেব কিন্তু মাছ ধরা ছাড়াও নদীতে নৌকো নিয়ে ভেসে বেড়াতো। ওটাই নাকি ওর শখ, নদীতে জলের স্রোতে নৌকো ভাসানো আর নিজেকে নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া। ওর নাকি জলের শব্দ শুনতে খুব ভালো লাগে। দাদু দিদা আমায় মানা করতেন ওর সাথে একা নদীতে যেতে, কিন্তু ওই বয়সে যাতে মানা সেটা করতেই তো আনন্দ। দাদু স্কুলে চলে গেলে আমার ঝাড়া হাত পা। অতএব দিদার চোখ এড়িয়ে পৌঁছতাম মহাদেবদের বাড়ি। বাড়িতে থাকলে দুজনে মিলে ভাসিয়ে দিতাম পানসি মাতলার জলে। ঝড়খালি পার করে 5 মুখানির দিকে যেতে বাঁ হাতে পড়ত একটা ছোট্ট দ্বীপ। দ্বীপটাকে স্থানীয় লোকজন বলতো পোড়া মন্দিরের চর। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ওই মন্দিরটা পোড়া মায়ের মন্দির। তখন অবধি জানতাম মন্দিরটায় কখনো বাজ টাজ পড়ে অনেকটা জ্বলে গেছিল, তা থেকেই ওই নাম। মন্দিরে বিগ্রহ নেই, চড়ায় ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা ওই একটাই মন্দির। আর মানব সভ্যতার কোনো চিহ্ন সেখানে নেই। মহাদেব আমাকে প্রায়ই দিনের বেলা নিয়ে যেত সেই চরে। বাঘের ভয় একেবারে ছিল না যে এমনটা নয়, তবে দিনের বেলা গভীর জঙ্গল থেকে ঝড়খালি অবধি সাঁতরে বাঘ আসাটা একটা বিরল ব্যাপার, তাই চলেও যেতাম ওর সাথে। কিন্তু রাতে পোড়া মন্দিরের চড়ায় যাওয়া ছিল একেবারে নিষিদ্ধ। ওই চড়ায় নাকি রাতে পোড়া মা মন্দিরের থানে বসে থাকেন। দূর থেকে মায়ের লাল চোখ জোড়া নাকি অনেকে জ্বলতে দেখেছে রাতে খেয়া নিয়ে ঝড়খালি ফেরার পথে। মহাদেবও নাকি 2-1 বার দেখেছিল। সদ্য মাধ্যমিক দেয়া আমি
একবার দাদুকে জিজ্ঞেস করেছিলাম ওটা আসলে আলেয়া কিনা। দাদু বলেছিলেন, হতেও পারে আবার নাও হতে পারে। এখানে এখানে অনেক কিছু হয় দাদু ভাই, যা তুমি চাইলে বিজ্ঞানের চোখে দেখতে পারো, চাইলে বিশ্বাসের। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই এলাকার সমস্ত ভূত, প্রেত, পিশাচ, অতৃপ্ত আত্মারা নাকি পোড়ামার চেলা চামুন্ডা। তারাও রাতে ওই চড়ায় ঘুরে বেড়ায়। ভুলেও কোনো জীবিত মানুষের পা সূর্যের আলো পড়ার আগে ওখানে পড়লে পোড়ামার দয়ায় কোনো না কোনো ভূত, পিশাচ বা আত্মার ভর হয় তার দেহে। আধার থেকে আত্মা আলাদা হয় আধারের মৃত্যু হলে তবেই। ততদিন চলতে থাকে আধারের দেহ দখলের জন্য চরম মানসিক, শারীরিক অত্যাচার। এর আগে ঝড়খালির 2-3 জন নাকি রাতে ওই চড়ায় নেশা করতে গেছিল। পরদিন তাদের দিনের বেলায় ভর পাওয়া অবস্থায় পাওয়া যায়, আর কয়েকদিনের মধ্যেই তাদের শরীর শুকিয়ে যেতে থাকে, বিকৃতি বাড়তে থাকে। কোনো ওঝা, কোনো ডাক্তার কিচ্ছু করতে পারেনি। মারা যায় ওই 3 জন সপ্তাহ 2 অমানবিক কষ্ট সহ্য করার পর। মহাদেব তাই আমায় নিয়ে ওখানে গেলেও বিকেল গড়ানোর আগে ফিরে আসত। সারাদিন পোড়া মন্দিরের দাওয়ায় শুয়ে কখনো কাঁচা আম, কখনো তেঁতুল মাখা খেতে খেতে আড্ডা মারা, এই ছিল আমাদের কাজ। এভাবে দিন কাটতে কাটতে চৈত্র চলে এলো। নদীতে তখন জল কম, মাছ ধরতে যেতে হতো অনেক গভীর জঙ্গলে। ফলে আমায় নিয়ে যাওয়ার সাহস দেখাতো না মহাদেব। দাদুর কড়া বারণ ছিল। কালবৈশাখী বৈশাখে এলেও চৈত্রের গরমেই মাঝে মাঝে ওইসব এলাকায় হঠাৎ করে স্থানীয় মেঘে ঝড় বৃষ্টি হতো। সেদিনটাও ছিল এরকমই একটা দিন। দুপুরে দাদু স্কুলে গেলে মহাদেবদের বাড়িতে গিয়ে জানলাম বাপ ছেলে মাছ ধরতে বেরিয়েছে একটু আগেই, যাবে গভীর জঙ্গলের ভেতর খাঁড়িতে। এ সময় ভালো কাঁকড়া পাওয়া যায়, ফিরবে পরদিন সকালে। অতএব বাড়ি ফিরে এলাম। বিকেল থেকে শুরু হলো মুষলধারে ঝড় আর বৃষ্টি, চলল অনেক রাত পর্যন্ত। বাবা গতকাল থেকে তো বাড়ি ফেরেনি, রাত হয়ে সারা রাত গেল, বাড়িতে ফিরতে পারলো না। পরদিন দুপুর থেকে গ্রামে একটা আলোড়ন উঠল। মহাদেব আর তার বাবা রতন কাল থেকে বাড়ি ফেরেনি। আজ ভোরে ফেরার কথা, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কারো কোনো খবর নেই। মহাদেবের মা বনবিবির থানে কান্না জুড়েছে। কাল এদিকে বিকেলের পর ঝড় বৃষ্টি হয়েছে ভালোই, তাতেই কোনো ক্ষতি হলো কিনা কে জানে। কিন্তু সকলকে নিশ্চিন্ত করে সন্ধে নামার আগেই নৌকার গলুইতে প্রচুর মাছ নিয়ে ঘাটে ফিরল মহাদেব আর রতন কাকা। দাদু নিজে গেলেন ওদের সাথে দেখা করতে, সাথে গেলাম আমিও। দাদুকে দেখে রতন কাকা একগাল হেসে বললেন, সেদিন আমরা ঝড়খালি থেকে বেশি দূর যাওয়ার কথা ভাবলেও আকাশের অবস্থা দেখে খুব বেশি দূর যাইনি। পাশেই একটা খাঁড়ি থেকে ছোট চিংড়ি ধরে টোপ গেঁথে নদীতে সুতো ফেলে বাপ ছেলে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পরই আকাশ কালো করে হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে। স্রোতের আর হাওয়ার টানে নৌকা ভেসে যায় অনেকটা। যখন থামে তখন বুঝতে পারি যে নৌকা থেমেছে পোড়া মন্দিরের চড়ে। তখন রাতও নামতে শুরু করেছে। এদিকে ঝড় কমার তো নামই নেই। ভয়ে নৌকার ছাউনিতে জড়ো হয়ে রাতটুকু কাটাই। কখন ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। ভোরবেলা যখন ঘুম ভাঙে তখন ঝড় থেমে গিয়েছে, নদীও শান্ত।
তখন নৌকো নিয়ে ফিরতে চেষ্টা করি। পথে ভগবানের কৃপায় চোখে পড়ল আগের দিন ফেলা টোপের সুতো। যে প্লাস্টিকের জারের সাথে বাঁধা ছিল সেগুলো নদীতে তখনও ভাসছিল। সুতো টানতে গিয়েই দেখি, বাপ রে বাপ, এত ঝড় বৃষ্টিতেও প্রায় প্রতিটা ছিপে মাছ পড়েছে। সারাদিন খুঁজে খুঁজে মাছ গলুইতে তুলে এই বিকেলে বাড়ি ফিরি। ওরা মন্দিরের চর থেকে দুজনে সুস্থভাবে ফিরতে পেরেছি, সেজন্য সংক্রান্তির দিন বনবিবির থানে পুজো দেব। কিন্তু সেই দিন গ্রামের সকলেই খুশি থাকলেও মহাদেবকে দেখেছিলাম খানিকটা নিশ্চুপ থাকতে। সেই পরিস্থিতিতে তাকে তখন কিছু জিজ্ঞাসা করা হয়নি আমার। একদিন দুপুরে নদীতে নৌকো ভাসানোর পর মহাদেবকে আমি তার এইরকম নিশ্চুপ থাকার কারণ জিজ্ঞাসা করি। প্রথমে সে আমাকে এড়িয়ে গেলেও খানিকক্ষণ পরে সে বলতে শুরু করে, ওই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি। একটি আমারই বয়সী ছেলে স্বপ্নে আমাকে বলে, মাছ দিবি মাছ? আমি তাকে বললাম যে ঝড়ে একটাও মাছ ওঠেনি গো। ছেলেটি উত্তরে হেসে বলল, ফেরার সময় আমরা প্রচুর মাছ পাবো। আমি যেন তার থেকে একটা মাছ রাতের বেলায় ওই চরে রেখে আসি। তার মা নাকি মাছ ভালোবাসেন, কিন্তু সে খেলে তবেই তার মায়ের পেট ভরবে। কিন্তু রাতে আবার ওই চরে যাবার ভয়ে এই স্বপ্নের কথা কাউকে বলিনি। সব শুনে ওকে বললাম সমস্ত ব্যাপার রতন কাকাকে জানাতে। কিন্তু কে জানে কেন মহাদেব কিছুতেই রাতে ওই চড়ায় যেতে চাইত না। বোধহয় পোড়া মায়ের প্রচলিত কাহিনী এবং তার স্বপ্ন দুয়ে মিলে প্রচণ্ড ভয় তার অবচেতনকে গ্রাস করেছিল। রতন কাকাকে তাই আর ওর দেখা স্বপ্নের কথা বললই না মহাদেব, আর তাতেই বাঁধল গোল। এতদূর বলে একটু থামলেন শতদলদা। টানা অনেকক্ষণ বলেছেন, আর আমরাও গল্পের টানে চুপ করে শুনে গেছি। অনিমেষদা জলের বোতলটা এগিয়ে দিলেন। অনেকটা জল একবারে খেয়ে পুনরায় বলতে শুরু করলেন, চৈত্র সংক্রান্তির আগে হয় নীলের পুজো, মানে নীল ষষ্ঠী। দেবী পার্বতী দক্ষযজ্ঞে দেহত্যাগের পর এই তিথিতে নাকি মহাদেব মানে শিব ঠাকুর পার্বতীর আরেক রূপ নীল পার্বতীকে বিয়ে করেছিলেন। তার পরদিন আমাদের স্থানীয় গাজনের শেষ দিন বা চড়ক, সেটাও শিব পূজায়। ওই দিন তিথি ভালো থাকায় বাদাবনের মানে সুন্দরবনের অনেক এলাকায় পুজো দেওয়া হয় বনবিবিরও। বনবিবিকে এখানে সকলে দেবী দুর্গার নজরেই দেখে। চৈত্র সংক্রান্তির দিন গ্রামে একসাথে বনবিবি আর চড়ক পূজার আয়োজন চলতে লাগলো। চড়ক পুজোর ভার সকলের, আর বনবিবির নামে বাতাসা লুট দেবে রতন কাকা। বিকেলে হবে চড়ক, বটি ঝাঁপ, বর্ষি গায়ে ফুটিয়ে ঝোলা, আর তারপর বনবিবির নামে বাতাসা লুট। গোটা গ্রাম তাই সকাল থেকেই পুজোর মাঠে। 1 সপ্তাহ ধরে গড়া হয়েছে চড়কের মকর। 1 মাস ধরে সন্ন্যাস ব্রত পালন করছে গ্রামের বেশ কিছু ছেলেপুলে। সব আয়োজন আজকের জন্য। বিকেলে জয় বাবা ভোলানাথের চরণে সেবা লাগি বলতে বলতে শুরু হয়ে গেল চড়ক ঝাঁপ। একের পর এক প্রায় দোতলা সমান উঁচু মাচা থেকে ঝাঁপ দিচ্ছে ভোতা বটিতে। হঠাৎ বটির ওপর এসে পড়ল একটা দাঁতনে মাছ। কলকাতার লোকেরা এই মাছ চিনবে না, বাদাবনের নদীর মাছ, খুব সুস্বাদু।
একটা শোরগোল উঠল। মাছ কোত্থেকে এলো? এই কি অবস্থা? এই অলক্ষণে কারবার বলো তো, এই কি অবস্থা? বৃদ্ধ চাটুজ্জে মশাই রেগে গিয়ে চিৎকার করতে থাকলেন। কার এত সাহস বাবার পুজোয় বাধা দেয়? কে? এর মধ্যেই আরেকটা মাছ এসে পড়ল লোকজনের ভিড়ের মধ্যে। এবার ব্যাপারটা চোখে পড়ল সবার। চড়কথানের কাছেই যে বড় বৃদ্ধ বটগাছটা আছে তার অনেক উঁচু একটা ডালে বসে আছে মহাদেব। হাতে একটা ঝুড়িতে অনেক মাছ, তার থেকেই একটা একটা করে ছুঁড়ে মারছে সে। তার হাতে এখনো ঝুলছে একটা বড় ঘাগরা ট্যাংরা। কিন্তু এ কি চেহারা হয়েছে ছেলেটার! গায়ে কাপড় নেই, চোখের দৃষ্টি ঘোলা, আর বসে আছে অদ্ভুতভাবে দু পায়ে ভর দিয়ে সামনে ঝুঁকে। দেখতে লাগছে অনেকটা বানর জাতীয় বন্য প্রাণীর মতো, কিন্তু আরো ভয়ঙ্কর, গাল বেয়ে কষ পড়ছে। এই বেটার ছেলে, তোর কাণ্ড জ্ঞান নেই? বাবার থানে তুই মাছ ছুটছিস? মাছ মাছ চেয়েছিলি? মাছ দিবি না? তোদের 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 সব পুজো ভণ্ডুল করে দেব। মাকে শান্ত না করে তোরা অন্য পুজো করছিস? হ্যাঁ, মা তাই এবার রক্ত না নিয়ে শান্ত হবে না। গোটা গ্রাম চড়কতলায়, অথচ সবাই চুপ, গাজনের বাজনা বন্ধ। হঠাৎ দাদু বলে উঠলেন, কই, মা যে মাছের ভোগ চেয়েছেন আমরা তো জানি না। আর মহাদেবের দেহে তুই কে? কোন মায়ের কথা বলছিস? বনবিবি? আবার খ্যানখ্যানে গলায় হেসে উঠল মহাদেব। এবার আস্তে আস্তে তার হাতের একটা আঙুল সে সামনের দিকে মেলে ধরল। সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে পড়ল মহাদেব আমাকে তার স্বপ্নের কথা বলেছিল। সত্যু সব জানে। এই সতু, সতু তুই সব জানিস তাই না? আমার ডাকনাম ছিল সতু। শতদলের ওপর কাঁচি চালানো আর কি। আমি আমতা আমতা করে দাদুকে বললাম সেদিন মহাদেব যা বলেছিল সবটা। দাদু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ হয়েছে। মহাদেবের উপর ওরা মায়ের পোষা প্রেতের ভর হয়েছে। এ প্রেত দেহ পেলে সহজে ছাড়ে না। তুমি আমায় আগে বলনি কেন দাদু ভাই? অবশ্য কলকাতার ছেলে তুমি, এর গুরুত্ব তোমারও বোঝার কথা নয়। বাদা বনের বাতাসে বিজ্ঞান ছাড়াও অন্য স্রোত বয় দাদু ভাই। অবশ্য এবার বুঝতে পারেনি খানিক। যেদিন স্বপ্ন পেয়েছিল মহাদেব, তার পরদিন রাতেই ওরা মায়ের মন্দিরে ভোগ দিতে হতো। মায়ের ইচ্ছেতেই সেদিন তাহলে ওরা অত মাছ পায়। মা নিজেই নিজের প্রেতের সন্তানদের খাওয়ার জুগিয়েছিল। কিন্তু নিয়ম, মানুষের হাতের ভোগ লাগে প্রেতকে সন্তুষ্ট করতে। মা রুষ্ট হয়েছেন। এবার উপায়, মানুষ না ভোগ দিলে মানুষ নিজেই তার ভোগ হয়ে যায় রে। মহাদেব এবার খ্যানখ্যানে গলায় হেসে উঠেই মাছের ঝুড়ি সামনে উল্টে দিয়ে একটা বড় লাফ দিয়ে গ্রামের ভেতর মিলিয়ে গেল। রাতে সবাই একটু সাবধানে থাকবে। পুজোয় বাঁধা পড়া তো খারাপ অবশ্যই, তার উপর পোড়া মায়ের প্রেত। এই সকলে মিলে চড়কতলা এক্ষুনি ধুয়ে দাও। চড়কের বাতাসা লুট শেষ করতেই হবে। আর রতন, আজ সামান্য যা না করলেই নয় সেইটুকু করে বনমায়ের পুজোটা সারো। এক দেবীর উষ্ঠা, আর একজনকে অন্তত ঠান্ডা রাখতেই হবে। হায় হায় হায়,
কি হলো গো, আমার ছেলেটারে নিয়ে গেল গো, আমার ছেলেটা আর বাঁচবে না। কোনো মতে উপাচার সেরে সবাই বাড়ি ফিরলাম, অবশ্যই দাদুর কথা মতো ছোট ছোট দলে ভাগ হয়ে। একা ফেরা নাকি ঠিক না। রতন কাকাকে সস্ত্রীক আমার মামার বাড়িতে এনে রাখা হলো। ওরা প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। রাতটা ভালো যাবে না বোঝাই যাচ্ছিল। কাঠ ফাটা রোদ ছিল সারাদিন। সন্ধে যত রাতের দিকে পা বাড়াচ্ছিল, পশ্চিম আকাশে তত জমছিল অন্ধকার। কেবল রাতের নয়, মেঘেরও। রাত তখন 10টা হবে। আমাদের খাওয়া দাওয়া সবে শেষ। খাওয়া মানে যেটুকু না খেলে নয়, কারোরই খেতে ইচ্ছা করছিল না। আকাশ ভেঙে বৃষ্টি নাম, যেন প্রকৃতি কালী পুজোর রাতে পটকা ফাটাচ্ছে। আর তার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎটুকুও চলে গেল। গোটা ঝড়খালি অন্ধকার। কেবল বাজ পড়ার সময় বা বিদ্যুৎ চমকালে কাঁপা কাঁপা আলোয় গোটা গ্রামটা কেঁপে উঠছে। সে দৃশ্যমানতা অন্ধকারের চেয়েও ভয়ানক। দাদু আমাদের সবাইকে তার পুজোর ঘরে একসাথে থাকতে বললেন, আর তারা মায়ের ছবির সামনে একটা প্রদীপ জেলে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, মা রক্ষা করো মা, সব মাই তো তোমারই রূপ। কোথাও তারা মা হয়ে রক্ষা করছো, কোথাও বা পোড়া মা হয়ে ধ্বংস। সবই তোমার ইচ্ছা মা, রক্ষা করো, রক্ষা করো এই নির্দোষ গ্রামবাসীগুলোকে। হঠাৎ বাজের শব্দ ছাপিয়ে সেই চেনা খ্যানখ্যানে হাসির শব্দে চারদিক কেঁপে উঠল। সকলে বুঝলাম কে যেন আমাদের বাড়ির চালায় উঠে এদিক থেকে ওদিক চলে বেড়াচ্ছে। আর বেশ বুঝলাম আওয়াজটা দুপায়ে চলার নয়, দুপা দু হাত একসাথে ব্যবহার করে অনেকটা শিম্পাঞ্জির মতন চলা। এবার উঠোনে ধূপ ধূপ করে কিছু পড়তে লাগল। প্রায় ভোর রাত পর্যন্ত চলল এই উৎপাত। আমরা দাদুর কথা মতো কেউই ঘর ছেড়ে বের হইনি। বেশ বুঝেছিলাম মহাদেবের শরীরে বাসা বাঁধা সেই প্রেতের কাণ্ড। মহাদেবের মা মানে কাকিমার কান্না যেন আর থামছিল না। সকালে উঠে দেখি গোটা উঠোন জুড়ে ছড়িয়ে আছে মাছ। কিছু মরা, বৃষ্টির জলে কিছু তখনও লড়ছে মৃত্যুর সাথে। গোটা বাড়ি জুড়ে একটা মাছ মাছ গন্ধ। সেদিন সংক্রান্তি। গ্রাম্য সমাজে কিছু উপাচার থাকে, অপরিস্থিতিতে সেদিকে খেয়াল নেই কারো। দাদু গ্রামের জনাকুড়ি মাতব্বরকে নিয়ে বসেছেন দাওয়ায়। আলোচনা করে একটা উপায় বের করতে চাইছেন। কিন্তু গতকালের ঘটনায় সবাই এতটাই ভয় পেয়েছে যে কারোর মাথা থেকেই কোনো পরিকল্পনা বের হচ্ছে না। শেষে দাদুই বুদ্ধি দিলেন, ওরা মায়ের চরে যাওয়া যাক। দিনের বেলা যেতে তো আর কোনো ভয় নেই। হাত পা চোখ বুজে গ্রামে বসে থাকলে কোনো উপায় যে বের হবে না। দেবীর মাহাত্ম্য না জানলে এ সমস্যার সমাধান কোন পথে হবে তা বলা সম্ভব নয়। তাই সবার আগে দাদু ভাই ওই পোড়া মন্দিরটা ভালো করে দেখতে হবে। এতদিন তার প্রয়োজন পড়েনি, পোড়া মাকেও তাই কেউ ব্যস্ত করেনি এতদিন। আজ সে মায়ের আশীর্বাদ
খুব দরকার। শতদলদা একটু থামলেন। গোটা ক্লাব ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। কেবল অনিমেষদা হই হই করে উঠলেন। আরে থামলে কেন শতদল? শেষটা না শুনলে যে আর ভাত হজম হবে না। একটু জল খেয়ে আবার শুরু করলেন শতদলদা। আগের রাতের দুর্যোগে গ্রামের টেলিফোন দুটি বিকল হয়েছিল। দাদু যখন বাকিদের নিয়ে পোড়া মন্দিরের চরে যাচ্ছিলেন, মামা তখন ক্যানিংয়ের পথে রওনা দিয়েছিলেন একটা বিশেষ কাজে। বলে গেছিলেন তিনি ক্যানিং থেকে সোজা পোড়া মন্দিরের চরেই নামবেন। দাদুরা পোড়া মন্দিরের চরে নেমে আর সময় নষ্ট করলেন না। সাথে গেছিলাম আমিও। হাজার হোক নিজেকে দোষী মনে হচ্ছিল আমারও। ম্যানগ্রোভ সাবধানে পার করে মন্দিরের দিকে এগিয়ে গেলেন সবাই। ম্যানগ্রোভ জঙ্গলে শ্বাসমূলের জন্য পা ফেলতে অসুবিধা হয়। ধীরে ধীরে সাবধানে দলটা সোজা রাস্তা ধরে এগোতে লাগলো। দ্বীপের ঠিক মাঝখানে মন্দিরটা। একটু এগোনোর পর সকলে থামল। মাটিতে মানুষের দু পায়ের ছাপ, আর ঠিক পায়ের ছাপের সামনে 8টা করে মাটিতে আঙুল ঢোকানোর গর্ত। অর্থাৎ মহাদেবের শরীর দখল করে প্রেতটি এখানেই লুকিয়ে আছে। ভয় পেলেও সকলে একসাথে এগোতে লাগলেন। মন্দিরের কাছে এসে দেখা গেল এখানে জঙ্গল অনেকটা হালকা। সকলে এক জায়গায় জড়ো হলে দাদু বললেন, দেখো মহাদেব এখানেই আছে। আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে খুঁজব। কেউ মহাদেবকে দেখলেই আওয়াজ দেবে। তবে মনে হচ্ছে না এই দিনের বেলা আর তার কোনো ক্ষমতা থাকবে। ভয় পেও না, এই রতনের ছেলেটাকেও তো বাঁচাতে হবে নাকি? অবশ্য আমাদের মূল লক্ষ্য মন্দিরের গায়ে কিছু লেখা থাকলে তা পাঠোদ্ধার করা, অথবা মন্দিরে কোনো প্রতিষ্ঠিত দেবীর মূর্তি থাকলে তা সামনে আনা। না হলে বিপদ দূর করার উপায় জানা সম্ভব না আমাদের পক্ষে। যে দেবী যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলই দিতে হয়। অনেক খুঁজেও মন্দিরে বা আশেপাশে পাওয়া গেল না কিছুই। ফেরার সময় প্রায় হয়ে আসছে, অর্থাৎ সূর্য প্রায় পটে। এরকম সময়ে কানাই কাকা বলে একজন চিৎকার করে উঠলেন, আমরা সবাই দৌড়ে সেদিকে গিয়ে দেখলাম কানাই কাকা একটি পুরনো সুন্দরী গাছের দিকে আঙুল তাক করে আছেন। দেখলাম সেই গাছের ডাল থেকে আমাদের দেখে নিঃশব্দে হাসছে মহাদেব। তবে ওটা কি আর মহাদেব আছে তখন? যেন বিদ্রুপ করছে আমাদের বিফলতাকে। দাদু আমাদের নৌকোয় ওঠার ইশারা করতেই খ্যানখ্যানে গলায় বলে ওঠে মহাদেব, এই দেহ আমি ছাড়ছি না, তোরা আর কিচ্ছু পাবি না। আজ বছর শেষ, কাল বছর পয়লা। কাল রাতের মধ্যেই মা এই দেহের বলি নেবে, তবে মা শান্ত হবে। মাছ দিবি না, মাছ দিবি না? দেখ দেখ মানুষ দিতে কেমন লাগে। হাসতে হাসতে মহাদেবের শরীরটা অদৃশ্য হয়ে যায় গভীর জঙ্গলে। আমরা নৌকোয় ওঠার জন্য পাড়ের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখি আরেকটা নৌকো এদিকেই আসছে। মামা! পাড়ে নেমেই মামা দাদুর কাছে দৌড়ে এসে সারা দিনের সমস্ত বৃত্তান্ত বললেন। বাবা বাবা, আমার কলেজের এক বন্ধু আছে ভারতের পুরাতত্ত্ব বিভাগে। ক্যানিং থেকে তাকে ফোন করেই
পোড়া মন্দিরের চর নিয়ে বেশ কিছু তথ্য জোগাড় করেছি। পাল যুগে নাকি এই অঞ্চলে নৌপথে যথেষ্ট বাণিজ্য হতো। পঞ্চমুখানি প্রবেশের আগে এই ঝড়খালির কাছেই নৌকাগুলো রাতে জড়ো হতো। সেই সময় বনবিবির মাহাত্ম্য প্রচারিত হয়নি বাদায়। এই নাবিকরাই নাকি এই অঞ্চলে প্রতিষ্ঠা করে পোড়া মায়ের মন্দির। আসলে এই মন্দির ছিল নাকি দেবী দুর্গার এক বিশেষ রূপের, নীল পার্বতী। দেবী খুবই জাগ্রত। প্রতি বছর চড়কের আগে নীল পুজোর দিন নাবিকরা নতুন ধরা মাছের বলি দিয়ে দেবীর পুজো দিতেন। প্রচলিত গাথা অনুযায়ী এই সময় নাকি দেবী নিজের ভক্তদের মাঝে এসে ভোগ নিতেন। নীল ষষ্ঠীর 3 দিন আগে থেকে বছর পয়লা অবধি দেবী এই দ্বীপেই থাকতেন। সেই সময় কারো এ দ্বীপে আসা ছিল নিষিদ্ধ। খালি চড়ার পাড়ে তারা দেবীর জন্য মাছ রেখে আসতেন সন্ধ্যা নামার আগে। তারপর প্রাকৃতিক দুর্যোগ বাড়তে থাকায় এই নদীপথে বাণিজ্য কমে আসে। জঙ্গল ক্রমশ সভ্যতার এইসব নিদর্শন গ্রাস করে। দেবীর পূজাও কয়েক দশক পর বন্ধ হয়ে যায়। দেবীর শ্বেত পাথরের মূর্তির মুখের রং ছিল নীল, তাই স্থানীয় লোকজন দেবীকে পোড়া মা বলেই ডাকতেন। সেই থেকে নাম পোড়া মায়ের চর। প্রকৃতির রোষে কোনো একদিন এই মন্দিরে বাজ পড়ে। অনেকটা অংশ তখন ভেঙে যায়, হারিয়ে যায় সেই মূর্তিও। অবশ্য এটা মিথ হিসেবে নেব না ইতিহাস, তা সম্পূর্ণই আমাদের উপর নির্ভর করে। যুগ যুগ ধরে প্রচলিত অনেক মিথেই আসলে এমন অনেক কিছু সত্যি বলা থাকে, যা আমাদের সময়ে হয়তো বিশ্বাসযোগ্য নয়। গ্রামের সবাই এতদিন ভাবতেন বাজে পুড়ে যাওয়া মন্দির বলেই নাম পোড়ামা, কিন্তু সেদিন মামার থেকে আসল ইতিহাসটা আমরা জানতে পেরেছিলাম। হয়তো ইতিহাসের কোনো এক অন্ধকার মুহূর্তে চোরা শিকারী ও চোর বাজারের স্মাগলারদের দৌরাত্মে দেবীর মহামূল্যবান মূর্তিও চুরি হয়ে গেছে। কিন্তু স্থান মাহাত্ম্য বোঝেন তো? সেই স্থান মাহাত্মেই প্রতি বছর নীলের আগে দেবী আবির্ভূতা হন দ্বীপে। মা তো আর আমাদের এমনি এমনি দেখা দেবেন না। এদিকে সে দ্বীপে মানুষও যেত কম। ভাগ্যের ফেরে সে রাতের ঝড়ে রতন কাকা আর মহাদেবদের নৌকো ভেড়ে ওই চড়ে। দেবীমা হয়তো তার অনেক দিনের সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন মহাদেবের ভোর রাতের স্বপ্নে। নিজে না দেখা দিলেও তারই সঙ্গী সাথী কোনো এক প্রেতকে পাঠিয়েছিলেন পোড়া মা তার মৎস্যভোগ চাইতে। বেচারা মহাদেব ভয় পেয়ে সবটা লুকিয়ে গিয়ে সকলের সর্বনাশ ডেকে এনেছে। সব থেকে বেশি সর্বনাশ ডেকে এনেছে নিজের। এখন দেবীকে যদি সন্তুষ্ট না করা যায়, মহাদেবকে নিয়েই দেবী শান্ত হবেন কিনা তা কারো জানা নেই। হয়তো গোটা গ্রামেই মরক লাগবে। এসব আলোচনা করতে করতে আমরা যখন ঝড়খালি ফিরে এলাম তখন সন্ধে হয়ে গেছে। দাদু সকলকে রাতটুকু যার যার ঘরেই কাটাতে বললেন। কেবল গ্রামের চাটুজ্জে পুরোহিতকে নিজের বাড়িতে নিয়ে এলেন। নাকি কি সব আলোচনা আছে। আসার পথে চাটুজ্জে গিন্নি আর তার ছেলে মেয়েদেরকেও আনা হলো আমাদের বাড়িতে। বিদ্যুৎ থাকলেও সেরাতেও ঠাকুর ঘরে চলে এলাম সবাই। খাওয়া হয়ে গেলে মামা আর ঠাকুর মশাইকে নিয়ে আলোচনায় বসলেন বৃদ্ধ দাদুটি আমার। সেদিন চৈত্র সংক্রান্তি। পরদিন নতুন বছর। আনন্দের রেশ মাত্র নেই কারো মনে। নতুন জামা কাপড় পরতেও মনে নেই কারো। মন খারাপ মহাদেবটার জন্য। আলোচনা সভায় দাদু চাটুজ্জে কাকাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, চাটুজ্জে, একটা উপায় ভেবেছি। মা তো আমাদের দেবী দুর্গারই রূপ। তিনি পার্বতী, তিনি জয়া, তিনি আবার কালিকা, কখনো তিনি তারা। আমি তো তারা মায়েরই চেলা, তাই ভাবছি কিছু একটা হিললে হবে। মা চাইছেন স্থায়ী সমাধান,
তাই তারই এই লীলা। বুঝলাম না তো মাস্টার মশাই। শোনো, সবে নীল তিথি গেল, এখন চলছে নবরাত্রি, আর এই সময়ই হয় বাসন্তী পূজা। তারই সপ্তমী তিথিতে আবার হয় মা অন্নপূর্ণার পূজা। মাতা অন্নপূর্ণার কাছে খোদ দেবাদিদেব হাত পাততেন, আর মা বাসন্তী তো আদি দুর্গা। তাকে শরতে পূজা করেন রামচন্দ্র। সেই অকাল বোধনেই তো তিনি রাবণ বধের অনুমতি পান দেবীর কাছে। ভাবো কি শুভ যোগ চলছে। এই সময় আমরাও যদি দেবীর পূজা করি, নিশ্চয়ই দেবীর কৃপা পাবো আমরা। আর ভাগ্যের ফের দেখো, রতনের ছেলের নামও মহাদেব। দেবী তার পতি মহাদেবকে যখন দয়া করেন, তার নামে যার নাম, সেই ভক্তকেও দেবী উদ্ধার করবেন। কিন্তু বাবা, আমরা দেবী মার কোন রূপের পুজো করব? আর এত তাড়াতাড়ি মূর্তি বা গড়ে দেবে কোন কুমোর? সবই মহামায়ার ভিন্ন রূপ হলেও বাসন্তী পূজার তিথিতে আমরা দেবী বাসন্তীর পূজা করব। কিন্তু আমাদের উদ্দিষ্ট দেবী নীল পার্বতী হওয়ায় আমরা মায়ের মুখের রং করব নীল। আর মূর্তি, তোদের একটা কথা বলি, তন্ত্র মতে মূর্তি আসলে মনসংযোগের জন্য করা একটি বস্তু। আসল পুজো হয় ঘটে আর মন্ত্রে, তাতেই দেবীর অবস্থান। তাও অন্তত কোন দেবীর পূজা করছি গ্রামের লোকের তা জানা দরকার। তার উপায়ও একটা ভেবে রেখেছি। শোনো, পুজো আমাদের কাল সকাল থেকেই শুরু করতে হবে, না হলে কাল মহাদেবকে বাঁচাতে পারবো না আমরা। যেহেতু আমার বাড়িতে নিত্য তারামা সেবা পান, পুজো শুরুর সামগ্রীটুকু আমি জোগাড় করে দিতে পারবো। বাকিটা চাটুর্যে মশাই এখনই ফর্দ করে রাখবেন। সকালে গ্রামের লোকজনকে বলতে হবে বাকি জোগাড় যন্ত্র করতে। আর তুমি ছোটবেলায় পট আঁকতে মনে আছে? গ্রাম বাংলার সাবেকি এক শিল্প। মায়ের অন্নপূর্ণা বাসন্তী রূপের পটচিত্র আজ রাত্রেই তোমাকে আঁকতে হবে। সেই পটেই পুজো হবে মায়ের। কেবল মায়ের মুখটা নীল রেখো। মামার আঁকার সরঞ্জাম অন্য ঘরে রাখা থাকে, ফলে মামা উঠে তা আনতে যাবেন এমন সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। মামা একটু ভয়েই দাদুর দিকে তাকালেন। সতু, যা তো মামার সাথে, আর ঘরের বাইরে পা দেওয়া থেকে ঘরে ঢোকা পর্যন্ত যাই হোক না কেন, তারা মায়ের নাম করা বন্ধ করবি না। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তারা মায়ের নাম নিয়ে ঠাকুর ঘরের বাইরে পা দিলাম আমরা। 3টে ঘর পার করে দালানের শেষে মামার ঘর। ঘরের বাইরে এসে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকালো। অন্ধকারের বুকচেরা আলোয় বাড়িটা এক মুহূর্তের জন্য দৃশ্যমান হলো, আর তাতেই দেখলাম গোটা দালানে ভেজা পায়ের ছাপ। বুঝতে অসুবিধা হলো না সে এখানেই আছে। আমরা তারা মায়ের নাম জপ করতে করতে মামার ঘরের দিকে দৌড় লাগালাম। আঁকার সরঞ্জাম নিয়ে দরজাটা বন্ধ করতে যাব, হঠাৎ পিছনে কারো উপস্থিতি অনুভব করলাম। আমি আর মামা তখন কোষ্ঠী পাথরের মূর্তির মতো স্থির, কেবল বিড়বিড় করছি তারা মায়ের নাম। জয় মা তারা, জয় মা, জয় মা তারা, জয় মা। জয় মা। হঠাৎ টের পেলাম কে যেন জিভ দিয়ে
আমার পায়ের গোড়ালির কাছটা চাটছে। মহাদেবের শরীরে ভর করা সেই প্রেতই বটে। কি ভয়ানক ঠান্ডা তার জিভটা। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। খ্যানখ্যানে গলায় সে বলে ওঠে, কাল মহাদেব মরেছে, এরপর তোর পালা। মাছের কথা জানতিস, বলিসনি। মাছ দিবি না মাছ? কতক্ষণ এভাবে দুজন দাঁড়িয়েছিলাম জানি না। চিৎকার করে বাকিদের ডাকার ক্ষমতাও ছিল না। হঠাৎ বুঝলাম পায়ের সেই ঘৃণ্য অনুভূতি আর নেই। পেছন ফিরতেই দেখলাম দালান ফাঁকা, আর সে নেই। দৌড়ে ঠাকুর ঘরে ঢুকেই সব বললাম দাদুকে। দাদু, দাদু, মহাদেবের পর আমার পালা। যেন মৃত্যুকে সামনে থেকে দেখতে পাচ্ছি। দাদু, কিছু করো, কিছু করো দাদু। তোমার কিছু হতে দেব না দাদু ভাই। আমি এতদিন মায়ের সেবা করেছি কি এমনি? মা ঠিক একটা ব্যবস্থা করবেন। তবে প্রেতের ছোঁয়া যখন পড়েছে তখন সাবধানে থেকো। আর আর এইটা হাতে পড়ে থাকো, এটা মনের জোর আনে। বলে মায়ের পায়ের কাছে রাখা বেশ কিছু নোয়ার থেকে একটা বালার মতো দেখতে নোয়া আমায় দিলেন। গোটা রাত ধরে চলল মামার পট আঁকা। সকাল হতেই রতন কাকা আর চাটুজ্জে মশাই বের হলেন গ্রামে খবর দিতে, আর দাদু করতে লাগলেন পুজোর জোগাড়। ঠিক দুপুর 3টেতে চাটুজ্জে মশাই আর তিনি পুজোয় বসবেন। এদিকে এত কিছু চলছে, আমার মা বাবা কিন্তু কিচ্ছু জানেন না। আর এত ঝামেলায় তাদের খবর দেওয়ার কথা কারো মনে ছিল না বোধহয়। পরে আমি বাড়ি ফিরেও সবটা বলিনি। আমার উপর আক্রমণ হয়েছিল শুনলে আমার বাবা মামা বাড়ি যাওয়া চিরতরে বন্ধ করে দিতেন। যাই হোক, দুপুর 3টেই পুজো শুরু হলো। পুজোর ব্যবস্থা হয়েছে দাদুর বাড়িতেই, ঠাকুর ঘরের দালানের সামনে। উপাচার সব এক, কেবল মায়ের মৎস্যভোগ। রান্না হয়েছে শোল মাছ আর দাঁতনে মাছ। চাটুজ্জে মশাই মন্ত্র পড়ছেন। ওম রিং বগলা রিং হুম ফট স্বাহা। সেই ফাঁকে দাদু গ্রামের লোকেদের বোঝাতে লাগলেন, প্রাচীন ভারত সহ পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে মাছ খুব পবিত্র একটা চিহ্ন। আমাদের বিষ্ণুর অবতার মৎস্য। আবার চীন, ইউরোপ সহ আমার দেশেও মৎস্য আসলে আমাদের পাপকে চিহ্নিত করে। দেবী প্রসাদে মৎস্য ভোগ চান, অর্থাৎ দেবী আমাদের পাপ হরণ করেন। চীনের ইংয়াং হোক বা ইউরোপের খ্রিস্ট ধর্ম, মাছ অনেক সংস্কৃতিতেই মানুষের কর্মফলকে চিহ্নিত করে। দেবী মাতাই মৎস্য ভোগ নিয়ে মানুষের কর্মফল শোধন করে মানুষকে পাপ মুক্ত করেন। মৃত্যুর পূর্বে আত্মার শোধন করেন। ডাকো সবাই, মন দিয়ে মাকে ডাকো। নিজের সমস্ত কর্মফল মায়ের চরণে অর্পণ করো, মা সাড়া দেবে। বাইরে এসব চলছে যখন, ভেতর ঘরে তখন এক অদ্ভুত পরিস্থিতি। রতন কাকু আর মহাদেবের মা কেঁদেই চলেছে। মা যদি কৃপা না করেন, মহাদেবকে যদি ফিরিয়ে না দেন। আমার দিদা একবার ভেতর একবার বাইরে সামলাচ্ছেন। এদিকে আমারও ভয় বাড়ছে। মনে মনে মাকে ডাকছি, মা
রক্ষা করো মা। এ যাত্রা যেন মহাদেব বেঁচে যায়, আর আমিও। মাধ্যমিক দিয়ে কোথায় আনন্দ করব, না প্রেতের হাতে মরতে হচ্ছে। আমায় বাঁচাও মা। মন্ত্র জানি না, তাই এসব বলে চলেছি ঠাকুর দালানের এক কোণে বসে। মায়ের পট, ঘট আর যজ্ঞকুণ্ড চাঁদোয়ায় ঢাকা ছিল, যাতে বৃষ্টি হলে পুজো ব্যাহত না হয়। তখন সন্ধ্যা হবে হবে। এবার যজ্ঞে বসার প্রস্তুতি চলতে লাগলো। চাটুজ্জে মশাইয়ের পাশে লাল ধুতি, কপালে লাল চন্দন ধারণ করে বসলেন আমার দাদু। গলায় রুদ্রাক্ষ। দাদুর এরূপ সহসা দেখা যায় না। যজ্ঞে যত ঘি বেলপাতা পড়ছে, তত আগুনের তেজ বাড়ছে। ওম হ্রিং বগলা রিং হুম ফট স্বাহা। ওম হ্রিং বগলা রিং হুম ফট স্বাহা। হঠাৎ বাইরের ঝিরঝির করে নামল বৃষ্টি। আমরা প্রমাদ গুনলাম। যদিও দুর্যোগ হলেও আজ পুজো চলবে। প্রত্যেক বাড়ির লণ্ঠন, হ্যাজাক জড়ো করা হয়েছে পুজো বাড়িতে। সবাই এক প্রাণ, এক আত্মা। গ্রামের ছেলেকে বাঁচাতে তারা প্রাণপণ চেষ্টা করবে। এমন সময় ঝুপ করে একটা শব্দ। শব্দের দিকে মুখ ফিরিয়ে সকলে দেখল সে এসে বসেছে বাড়ির ছাদে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে যজ্ঞবেদীর দিকে। যাই হয়ে যাক, আজ পুজো থামানো যাবে না। হঠাৎ মহাদেবের গলা করে এসে বলতে থাকে, আমায় বাঁচাও বাবা, আমায় বাঁচাও। তোমরা সত্যকে বলি দাও, ওকে পেলে পোড়া মা আমায় ছেড়ে দেবে। দাও দাও, ওকে বলি দাও। আরে মহাদেবের গলা না ওটা? হ্যাঁ তো, চলো 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 দেখি। মহাদেবের গলা পেয়ে ভেতর ঘর থেকে রতন কাকা আর মহাদেবের মা ছুটে বের হয়ে আসে। মহাদেব! জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী। দাদু চণ্ডী পাঠ করছেন তখন। হাতের ইশারায় মামাকে ওদের আটকাতে বললেন। বড় কঠিন লড়াই আজ। এক বৃদ্ধের সঙ্গে তার আরাধ্যার মান অভিমানের খেলা চলছে। পুজো শেষে মা ভোগ নিলে অভিমানের পালা সাঙ্গ হবে। ততক্ষণ এই প্রেতের উৎপাত, মায়ের ছেলে মানুষই, ভক্তের পরীক্ষা নেওয়া। একটা জিনিস সবাই লক্ষ্য করলাম। যেহেতু পুজো চলছে মায়ের, প্রেতটি কিন্তু ঘরের চাল থেকে পুজো দালানে নামতে পারছে না। দাদু আগের রাতে বলেছিলেন যে এই প্রেতদের বুদ্ধিবোধ অনেকটা শিশুর মতো, শরীর ধারণ করে সে তৃপ্তি পায়। তখন কিন্তু মায়ের কথাও সে শুনতে চায় না। মা নাকি তখন তাদের শক্ত হাতে জব্দ করে। ইতিমধ্যে সে কখনো মহাদেবের গলা করে, কখনো বা সেই খ্যানখ্যানে গলায় যজ্ঞে বাধা দিতে নানা ছুতো তৈরি করে চলেছে। কিন্তু আজ কেউ আর মায়ের সামনে তাকে ভয় পেয়ে তার কথায় পুজো বন্ধ করতে রাজি নয়। হঠাৎ সে এক লাফে উঠে বসল বাড়ির কাছে একটি তাল গাছে। এত বড় লাভ কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব না। কিন্তু ও তো আর মহাদেব নেই, ও তো পোড়া মায়ের পাঠানো প্রেত। তখন যদি যজ্ঞ থামানো না হয়, তবে আমি আম গাছ থেকে লাফ মারবো। তাতে মহাদেবের শরীরটার মৃত্যু ঘটবে। তখনই আমি সহজেই বরাবরের জন্য মহাদেবের শরীরে বাসা বাঁধবো। হাউ হাউ করে কেঁদে উঠলেন মহাদেবের মা। রতন কাকা এসে দাদুর সামনে হাত জোর করে দাঁড়ালেন।
কথা বলার পরিস্থিতি তার নেই। ছেলের মৃতদেহ যেন দেখতে পাচ্ছেন তিনি। তাকে দেখে দাদু আর নিজেকে স্থির রাখতে পারলেন না। এত গম্ভীর মানুষটার দুগাল বেয়ে নেমে এলো জলের দুটো ধারা। তুই কি কিছুই করবি না মা? এত লোভ তোর মাছের, এই কচি প্রাণগুলো না নিলে হচ্ছে না। এদের ভুলকেও তুই দোষ ধরবি রে মা। আর যারা সত্যি সমাজের চোখে দোষী, তারা তো শাস্তি পায় না মা। তুই দেখবি আর তোর চেলা চামুন্ডেরা দুটো কচি বয়সের ছেলের প্রাণ নেবে। এমন সময় হঠাৎ ভেতর বাড়ির মেয়েদের মধ্যে একটা শোরগোল উঠল। সেদিকে চেয়ে দেখি আমার দিদা লাল পাড় সাদা শাড়ি পরে একটা গোটা শোল মাছ হাতে নিয়ে বাড়ির সেই দিকে যাচ্ছে যেদিকে তাল গাছটা। আমরা আটকাতে গেলে দাদু বাধা দিলেন। তারপর মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দিদার পেছন পেছন সেই দিকে এগিয়ে গেলেন। শাড়ির আঁচল মাথা থেকে নেমে গেছে, দিদার সাদা চুল পিঠের ওপর এলানো, কপালে সধবার লক্ষণ, সিঁদুর। সেই তাল গাছের নিচে দাঁড়িয়ে দিদা প্রেতে পাওয়া মহাদেবের দিকে তাকালেন। তারপরে হাত তুলে তাকে ডাকতে লাগলেন। মাছটা সামনে দোলাতে দোলাতে বললেন, আয় আয়, মাছ খাবি না? নেমে আয় বাবা, নেমে আয় বাবা, গাছ থেকে নেমে আয়। মাছ খাবি না? আয়, নেমে আয় বাবা, নেমে আয়। নামবো না, এই শরীর আমি ছাড়ছি না। তাহলে এটা পুড়িয়ে দিই যোগকে, পাবি না কিন্তু আর। পুড়িয়ে দি, পাবি না কিন্তু। আমরা সবাই অবাক হয়ে দেখছি, এটা আমার সেই আট পৌড়ে দিদা নাকি অন্য কেউ। দাদুর দিকে তাকিয়ে দেখলাম দাদু হাত জোর করে দাঁড়িয়ে আছেন, তার চোখে জল। পুজো দালানে তখন চণ্ডীপাঠ চলছে। মামা আর আমি সাথে গ্রামের সবাই অবাক হয়ে এক অদ্ভুত মা ছেলের খেলা দেখছি। ছদ্ম অভিমান দেখিয়ে দিদা মাছ হাতে ফিরতে লাগলেন। মহাদেব সুরসুর করে গাছ থেকে নেমে এসেই খামচে ধরল হাতে ঝোলানো মাছটা। আস্তে আস্তে বাবা, আস্তে। মাছ খেয়েই কিন্তু ছেলেটাকে ছেড়ে দিবি। সোজা গিয়ে উঠবি চরের মন্দিরে, কেমন? মহাদেবের মুখের দুদিক থেকে লালা ঝরছে। লোভী শিশুদের যেমন ভালো খাবার দেখলে জিভ থেকে জল গড়ায়। যাব যাব, দাও দাও, আগে মাছ দাও খাই। যাওয়ার আগে এদেরকে প্রমাণ দিতে হবে তো যে তুই চলে গেছিস। শোন, ওই যে ওই কৃষ্ণচূড় গাছটা দেখছিস, তার 3টে ডাল একে একে ভাঙবি যাওয়ার আগে, না হলে কিন্তু আজ তোর রক্ষে নেই। দিদা হাতের বাঁধন আলগা করে দিলে মহাদেব মাছটা নিয়ে আবার তাল গাছের ওপরে উঠে গেল। ওই কাঁচা মাছ কচমচ করে আঁশ কাটা সব শুদ্ধ খেয়ে এক লাফে দিদার পায়ের কাছে নেমে এসে শাড়ির আঁচলে মুখ মুছল। দিদা ওর হাতটা ধরলেন। শান্তি পেয়েছিস? যা এবার, যা এখান থেকে। সঙ্গে সঙ্গে মহাদেবের দেহটা কাটা কলা গাছের মতো এলিয়ে পড়ল দিদার পায়ের কাছে।
আর আমরা দেখলাম মটমট করে কৃষ্ণচূড়া গাছের 3টে ডাল ভাঙল। চলে গেছে। তারপর দিদা মহাদেবের মাথায় হাত বুলিয়ে দিলেন। ঘুম ভাঙার মতো উঠে বসল মহাদেব। ঠিক সেই সময় দিদার শরীর থেকে কি যেন একটা বের হয়ে মিশে গেল পুজোর ঘটে। দিদাও এলিয়ে পড়লেন মহাদেবের পাশেই। এবার দাদু সম্বিত ফিরে পেলেন, ছুটে গেলেন তার জীবন সঙ্গিনীর কাছে। ওরে, তোরা নীল মায়ের নামে, পোড়া মায়ের নামে জয়ধ্বনি দে। মাই বোধ হয় তোদের কাকিমার শরীরে বহর করে এসে মহাদেবকে বাঁচালেন। জয় মা, জয় মা নীল পার্বতী। মা, কৃপা করলি মা। চোখে জলের ঝাপটা দিতেই দিদা উঠে বসলেন। গোটা গ্রাম তখন মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। সেদিন সম্মিলিত প্রার্থনার জোর সবাই দেখলেন। মা সাড়া দিতে বাধ্য হয়েছেন। বেঁচে গেল মহাদেব সে যাত্রা, বেঁচে গেলাম আমিও। সেই থেকে আমি তারা মায়ের অন্ধ ভক্ত। সবই মায়ের রূপ, সব তারই লীলা। ভূতপ্রেতে যেমন ভর করে, তাদের সংহার করতে দেবতারাও ভর করেন মানবদেহে। আমার দেখা সেই প্রথম দেবতার ভর। আজও বছর পয়লার দিন নীল দুর্গা পুজো হয় মামাবাড়িতে। এখনো পটে পুজো, গোটা গ্রাম জড়ো হয়, ভোগ মাছ। সেদিন আমার দিদার শরীরে দেবী ভর করে যে এত কাণ্ড ঘটালেন, তার কিছুই কিন্তু দিদার মনে ছিল না। আরেকজন আফসোস করেন, চাটুজ্জে মশাই। পুজো তো আর ভঙ্গ হতে দেয়া যায় না, তাই আর তার মায়ের সে লীলা চাক্ষুষ করা হয়নি। রতন কাকা আর মহাদেবের মা আজও আমার দিদা দাদুকে ভগবানের মতো দেখেন। দিদা এখন বয়সের ভারে শয্যা নিয়েছেন। মহাদেবের মা নিজের মা মনে করেই দিদার সেবা যত্ন করেন। এই হলো গিয়ে আমার গল্পের উপসংহার। গল্প শেষ। আমরা সকলে একবার নীল পার্বতী মায়ের নামে জয়ধ্বনি দিলাম। জয় নীল পার্বতী মায়ের জয়, শতদলদাকে জলের বোতলটা এগিয়ে দিলেন অনিমেষটা নিজে। বিশ্বাস করি বা না করি, গল্পটা তো শুনছি, এক মুহূর্তের জন্য মনে হলো না যে উঠে খোঁজ নি মাংসটা হলো কিনা। তোমার জুড়ি মেলা ভার শতদল। আরে না দাদা, নিজের জীবনের অভিজ্ঞতা। গল্প হলে এত জমজমাট হতো না। বাস্তব অনেক ইন্টারেস্টিং। আর আপনাদের ভালো লেগেছে সে তো মায়ের লীলার বৈচিত্র্যের জন্য। আমি তো কেবল কথক এখানে, সবই পোড়া মায়ের কৃপা। এতক্ষণ আপনারা শুনলেন পল্লব দাস রচিত ভর। গল্পকথকের ভূমিকায় আছেন ভাস্কর। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিজিৎ, অনিকেত, সুরজিৎ এবং সায়নী। শেষ হল পল্লব দাস রচিত ভর। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।